পড়ছিলাম প্রণয়ের গুনগুন, কলমে মুন্নি আক্তার প্রিয়া। পর্ব সংখ্যা ৩৫। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। আকাশটা হালকা নীলচে, তার মাঝে একটু গোলাপি রঙের ছোঁয়া। একটা নতুন দিনের শুরু হচ্ছে, কিন্তু প্রণয়ের কাছে যেন সব কিছুর শেষ, যেন সব কিছুর অন্ত। ইতিহাস নীরবে নিশ্চুপে কোলাহলবিহীন এই এয়ারপোর্টেই ঘটবে। এয়ারপোর্টের সামনে হালকা ঠান্ডা বাতাস বইছে, চারপাশে অল্প কিছু মানুষ, কেউ ব্যস্ত, কেউ প্রিয়জনের অপেক্ষায়। কিন্তু তাদের ভিড়ের মাঝেও প্রণয় আর গুনগুন যেন আলাদা একটা জগতে দাঁড়িয়ে আছে, নিঃশব্দ, ভারী আর অদ্ভুতভাবে থেমে থাকা সময়ের মধ্যে দুজনের ভেতরেই প্রচণ্ড রকম হাহাকার। চোখ আর্দ্র, ঠোঁটে মেকি হাসি। দুজনেই দুঃখ লুকানোর আপ্রাণ প্রয়াস চালাচ্ছে। ঠোঁটের এক টুকরো মিথ্যে হাসি কি আর হৃদয়ের বেদনা লুকাতে পারে? হাসি যদি দুঃখ এড়িয়ে যাওয়ার একটি পন্থা হয়, তাহলে চোখ দুটো দুঃখ প্রকাশের অন্যতম পন্থা। আর যাই হোক, চোখের ভাষা লুকানো যায় না কখনো। গুনগুন একটা হালকা আকাশি রঙের ওড়না জড়িয়ে দাঁড়িয়ে আছে। হাতের মুঠোতে শক্ত করে আটকে রাখা ওড়নায় এক কোণা। ঠোঁট কামড়ে ধরে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে সে। চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। রাতভর ঠিকমতো ঘুম হয়নি। এক হাতে শক্ত করে ধরা পাসপোর্ট আর টিকিটে জাপানে যাওয়ার। কিন্তু এটাই তার নতুন জীবনের একটি দরজা। প্রণয় কিছুটা দূরে দাঁড়িয়েছিল, তারপর ধীরে ধীরে এগিয়ে এলো, কিন্তু কাছে এসেও কিছু বলতে পারছে না। হাজার কথা গলায় আটকে আছে। শেষ পর্যন্ত গলার স্বর পরিষ্কার করে নরম কণ্ঠে জিজ্ঞেস করলো, সব কিছু ঠিক আছে তো? চেক করে নিয়েছ? গুনগুন হালকা হাসলো, সেই পরিচিত দুঃখ লুকানোর হাসিটা। প্রণয়ের বুকে মোচড় দিচ্ছে গুনগুনের ঠোঁটের এই হাসিটা দেখে। গুনগুন বুক ভরা শ্বাস নিয়ে বলল, কোন সব কিছুর কথা বলছেন? কাগজপত্র, টিকিট? হ্যাঁ, সব ঠিক আছে, কিন্তু তবুও কেন মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই? আমরা ঠিক নেই। প্রণয় হাসার চেষ্টা করলো। গুনগুনের হাত ধরে বলল, সব ঠিক আছে গুনগুন, তুমি শুধু শুধু চিন্তা করছো। আমার বুক ভারী হয়ে আসছে, নার্ভাস ফিল করছো। জানি না, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। প্লেনে উঠলেই দেখবে সব একদম স্বাভাবিক। ছোট্ট এক টুকরো নীরবতা নেমে এলো দুজনের মাঝে, অথচ দুজনেই খুব ভালো করে জানে যে এই সব ঠিক কথাটা আসলে কতটা মিথ্যে। কোনো কিছুই স্পষ্টভাবে আসলে ঠিক হয় না, আমরা কেবল সময়ের সঙ্গে সঙ্গে মানিয়ে নিই। লাউড স্পিকারে ঘোষণা ভেসে এলো, বোর্ডিং শুরু হয়ে গেছে। গুনগুনের আঙুলগুলো একটু কেঁপে উঠল, হাতের সঙ্গে পাও কাঁপছে। ওসমান গনি এগিয়ে এসে মেয়ের মাথায় হাত রাখলেন। তার চোখ দুটো ভেজা, কাঁদছেন তিনি। গুনগুন ভেজা চোখে তাকিয়ে আছে। ওসমান গনি বললেন, সাবধানে যাস মা, আর আমার উপর কোনো অভিমান জমিয়ে রাখিস না, মাফ করে দিস। শিহাব গুনগুনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে। গুনগুনও ছোট ভাইকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে। কুলসুম গুনগুনের কাঁধে হাত রেখে শান্ত করার চেষ্টা করছিল। নিজেকে কিছুটা ধাতস্থ করার পর বিপ্লব বলল, যাওয়ার সময় এত কান্নাকাটি করো না তো, পরে কিন্তু মাথা ব্যথা করবে। লম্বা জার্নি করতে হবে, এটা ভুলে গেলে তো চলবে না। তাছাড়া তুমি কি সারা জীবনের জন্য চলে যাচ্ছ? কখনো কি দেশে আসবে না? গুনগুন জবাব দিতে পারছে না। কাজ শেষে বিপ্লবে বা স্নেহের হাত গুনগুনের মাথায় রেখে বলল, কাঁদে না বাচ্চা, সুস্থ ও ভালো মতো জাপানে পৌঁছাও। মাসুদের ভীষণ দুঃখ হচ্ছে, তার শত্রু চলে যাচ্ছে, অথচ সে কষ্ট পাচ্ছে। ওর যদি এতটা খারাপ লেগে থাকে, তাহলে প্রণয়ের কতটা কষ্ট হচ্ছে, গুনগুনের কতটা কষ্ট হচ্ছে। মাসুদ ধরে আসা কণ্ঠে গুনগুনকে বলল, কখনো অজান্তে কষ্ট দিয়ে থাকলে আমাকে মাফ কইরা দিও। গুনগুন দুহাতে চোখের পানি মুছে বিপ্লব, কুলসুম ও মাসুদের উদ্দেশ্যে বলল, যতদিন প্রণয় দেশে আছে ততদিন ওকে দেখে রাখেন আপনারা। তুমি চিন্তা করো না, আমরা আছি ওর সাথে। তিনজনেই আশ্বস্ত করল গুনগুনকে। প্রণয় একটু দূরে দাঁড়িয়েছিল। গুনগুন এগিয়ে গেল। বাঁধনহারা কষ্ট এই মুহূর্তে তাকে ঘিরে ধরেছে। খুব আকস্মিক ঝড় যেমন হয়, তেমনি ঝড়ের মতো প্রণয়ের বুকে আশ্রে পড়ল গুনগুন। শক্ত করে প্রণয়ের পিঠ খামছে ধরে বলল, আমি যদি না চাই, খুব বেশি ক্ষতি হবে। প্রণয়ের দু চোখে পানি, কিন্তু ঠোঁটে হাসি। সে গুনগুনকে বুকে আঁকড়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলল, ক্ষতি হবে তো? কি ক্ষতি হবে? সারা জীবন আমি নিজের কাছে অপরাধী হয়ে থাকব। আমার মনে হবে আমি তোমার আর তোমার স্বপ্নের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছি।
আমার জন্যই তুমি তোমার স্বপ্নের এত কাছাকাছি এসেও মুখ ফিরিয়ে নিয়েছো। আমি তো এমন কিছু চাই না গুনগুন। আমি তো চাই আমার বউটা তার ছোটোখাটো সব স্বপ্ন পূরণ করুক আমাকে সাথে নিয়ে। গুনগুন নিরুত্তর। বুকে পাথর চাপা দিয়ে প্রণয় বলল, অপেক্ষা কষ্টের হয়, আমি পারি না অপেক্ষা করতে। কিন্তু সেই কষ্ট মিশ্রিত অপেক্ষার বিনিময়ে যখন তোমাকে পাবো, তখন সেই অপেক্ষা হবে আমার জন্য সুমিষ্ট। যে অপেক্ষা আমায় তোমাকে পেতে সাহায্য করবে, তোমার স্বপ্ন পূরণে সাহায্য করবে, সেই অপেক্ষা আমি জনম জনম ধরে করতে পারবো। আমি আপনাকে ছাড়া কিভাবে থাকবো? আপনি আমাকে ছাড়া কিভাবে থাকবেন? দূরে চলে যাওয়া মানেই কি আলাদা হওয়া গুনগুন? আমাদের এই দূরত্ব হবে আমাদের আবার এক হওয়ার লড়াই, সংগ্রাম। তোমাকে পাওয়ার জন্য আমি একটু সংগ্রাম করতে পারবো না? আমার জন্য আর কত স্যাক্রিফাইস করবেন? যতটা স্যাক্রিফাইস করলে তোমায় সুখে রাখতে পারবো। তাছাড়া ত্যাগ কি শুধুই আমার একার? এই যে না চেনে রাস্তার বখাটে একটা ছেলেকে তোমার সুন্দর জীবনটা উৎসর্গ করলে এবং তোমাকে সারা জীবনের জন্য দলিল করে দিলে, অনিশ্চয়তা আছে জেনেও বিয়ে করলে, আমাকে দু হাতে সামলালে, এটা কি স্যাক্রিফাইস নয়? গুনগুন মাথা তুলে তাকালো প্রণয়ের দিকে। প্রণয় গুনগুনের চোখের পানি ও গালে লেপ্টে থাকা পানিটুকু সুন্দর করে মুছে দিল। দুই হাতের আজলায় গুনগুনের ছোট্ট পুতুলের মতো গোলগাল মুখটা ধরে বলল, আমি আসবো খুব শীঘ্রই তোমার কাছে। আমাদের এখনও একসাথে অনেক কিছু করা বাকি গুনগুন। আমাদের এখনও অনেক প্রণয় বাকি। প্রণয়টুকু না হয় দুজনে একসাথে জাপানের বুকে ফুটে থাকা চেরি ব্লাসমের সাথে পূরণ করব। ততদিন আমার জন্য অপেক্ষা করবে তো? গুনগুন কান্নায় ভেজা চোখে তাকিয়ে থেকে মাথা উপর নিচ করল। প্রণয় আলতো করে গুনগুনের কপালে চুমু খেয়ে আবার শক্ত করে জড়িয়ে ধরল, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে তার গুনগুন তাকে রেখে অতল গহ্বরে। সে পাগলের মতো গুনগুনের পুরো মুখে অজস্র কিছু চুমু খেয়ে ফের শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে রাখল। কিছুক্ষণ পর বিপ্লব এগিয়ে এসে বলল, গুনগুন, তোমার যাওয়ার সময় হয়ে গেছে। গুনগুন প্রণয়কে ছাড়ছে না দেখে প্রণয় নিজে এবার গুনগুনকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, যাও, আর একটু ফ্লাইট মিস করবে, তাও ভালো। দূর থেকে তো আর আপনাকে মিস করতে হবে না। আমি তো চাই তুমি আমায় মিস করো। গুনগুন অবাক হয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। প্রণয় বলল, দূরে গেলেই না বুঝতে পারবো আমার বউটা আমাকে কতটুকু ভালোবাসে। আমার অনুপস্থিতি তাকে কতটা পোড়ায় আমিও একটু দেখতে চাই। আমার চেয়েও যে আপনি বেশি পড়বেন, তার বেলায় কি হবে? অপেক্ষার অবসান হবে। করবে না অপেক্ষা? গুনগুন মৃদু মাথা নাড়ল। প্রণয় হালকা হেসে ফেলল তখন, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ নেই। দীর্ঘশ্বাস লুকিয়ে বলল, আমার লক্ষ্মী বউ, যাও এখন। গুনগুন শক্ত করে প্রণয়ের হাত ধরে রেখেছে। প্রণয় একটু একটু করে হাত আলগা করে বলল, যাও। হাত পুরোপুরি ছাড়ার পর গুনগুনের পুরো দুনিয়াটা যেন ফাঁকা লাগছিল। প্রণয় চোখের ইশারায় ফের বলল, যাও প্লিজ। আজকের প্রণয় যেন একদম অন্যরকম। সব সময় কাছে রেখে দিতে চাও প্রণয় আজ কতটা অকপটে গুনগুনকে চলে যেতে বলছে। গুনগুন অবশ্য এটাও খুব ভালো করেই জানে যে প্রণয় নিজেকে যতটা শক্ত দেখাতে চাইছে, ঠিক ততটাই ভেঙে চুরে যাচ্ছে ভেতরে ভেতরে। গুনগুনও প্রণয়কে ভাঙতে চাইল না আর। টলমল ঝাপসা দৃষ্টি মিলে এবার সে এক পা করে পিছিয়ে গেল। লাগেজ নিয়ে যাওয়ার সময় শেষবারের মতো গুনগুন একবার চারপাশে তাকালো, তারপর প্রণয়ের দিকে তাকালো। সেই দৃষ্টিটা ছিল ভালোবাসার, আফসোস আর অজস্র না বলা কথার মিশ্রণ। তারপর সে ঘুরে দাঁড়ালো। ধীরে ধীরে এক পা করে সে ভেতরের দিকে হাঁটতে লাগলো। প্রণয় সেখানেই দাঁড়িয়ে আছে। না সে গুনগুনকে ডাকলো আর না ওকে থামালো। শুধু অশ্রুসিক্ত নয়নে ঝাপসা দৃষ্টিতে দেখলো তার গুনগুন, তার জীবনের সবচেয়ে আপন মানুষটা, তার ভালোবাসা একটু একটু করে দূরে সরে যাচ্ছে, একেবারে অন্য একটা দেশে, অন্য একটা জীবনে। বাইরে ভোরের আলো তখন একটু একটু করে বেড়েছে, অথচ প্রণয়ের ভেতরে তখনও গভীর রাত, তমসাচ্ছন্ন রাত্রি। প্রণয়ের বুকের ভেতর অন্তহীন দহন। ভেতরের রুহটা যেন চিৎকার করে কাঁদছে আর বলছে, তুমি বিহীন এই দেশে আমি শ্বাস নিতে পারছি না গুনগুন। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুক ভার হয়ে আসছে। আমি পারছি না, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে, হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। তুমি ছাড়া আমি কিভাবে থাকবো?